ভাইয়া মেটারার্সের কি গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার? না ভাইয়া, মানে গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার কোনো আলাদা এক্সাম্পল না, রাদার যদি এমন হয় যে ধরো বাচ্চাদের গ্রোয়িং পিরিয়ডে ওদের হাড়টা পুরো না ভেঙে দেখা যায় এক সাইডে ভেঙে গেছে, লাইক ধর একটা বাঁশ হতে পারে, তুমি যদি একদিকে টান দাও দেখবা এক সাইড আগে ভাঙবে, পরেরটা ভাঙবে না বা বেশি মশলারে ভাঙবে। সো এই এক সাইড ভাঙাটাকে আমরা বলি গ্রিন স্ট্রিক। ঠিক আছে, ওকে। রিটেন ইমপ্রুভ করবো কিভাবে? রিটেন সবার আগে ভাইয়া মাস্টার কোশ্চেন ব্যাংক, প্রিপারেশন বুক, এই দুইটা মাস্ট, এই দুইটা শেষ করলে দেখবা অটোমেটিকলি তোমার রিটেনে ভালো হওয়া শুরু করতেছে। ঠিক আছে, রিটেনের জন্য বড় বড় জিনিস পড়ো না আমাদের এখনো, বুঝছো? রিটেন একটা ছোট জিনিস, আমি 2 মিনিট নিবো জাস্ট। রিটেন একটা ছোট জিনিস হলো ভাই এইচএসসি তে যা পড়তাম রিটেনের জন্য সব পড়বো। ভাইয়া বলো তো এইচএসসির জন্য রিটেনে যা পড়তা সব কি পড়ার দরকার আছে? বলো তুমি এইচএসসি রিটেনের জন্য যা পড়তা সব কি পড়ার দরকার আছে ভার্সিটির জন্য? বিশ্বাস করো তোমার সেই জায়গায় দিবে না তারা, তোমাকে জায়গা দিবে একটু পিচ্ছি একটা জায়গা, তোমার এই জায়গার মধ্যেই কিন্তু বৈশিষ্ট্য চাইলে লিখতে হবে, পার্থক্য চাইলে লিখতে হবে, ওই একটুকের মধ্যে শেষ করতে হবে। তাহলে অবশ্যই কিন্তু এইচএসসির মতো করে চিন্তা করো না, তাহলে কিন্তু পরবর্তী ঝামেলা হইতে পারে। তাহলে কি করতে হবে ভাইয়া? চেষ্টা করতে হবে এই যে মাস্টার কোশ্চেন ব্যাংক আর প্রিপারেশন বুক দেখো কেমন প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আগে সলভ করো, দেখবা একটা আয়ত্ত চলে আসবে নিজের কাছে যে না আরে এরকম তো প্রশ্ন হয়। তখন দেখবা যখন তুমি পড়তেছো তখন দেখবা নিজেই চিন্তা করছো আরে এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে, এখান থেকে প্রকারভেদ আসতে পারে, যে বললাম না প্রকারভেদ হতে পারে, বা পার্থক্য পড়তেছো বলা যায় ওকে ঠিক আছে এখান থেকে 4টা আসতে পারে। এখন আমরা কি করি যে সব পার্থক্য পড়ি, ভাই দরকার নাই, এমসিকিউ এর জন্য যে কয়টা লাগবে সেটা দেখো, আর তোমার সিকিউ এর জন্য হাইয়েস্ট 4টা থেকে 5টা, এর বেশি লাগবে না তো। আর এই মার্ক আসলে তুমি এখান থেকে 5টাই দিবা, এর চেয়ে বেশি তো দিতে যাবে না, টাইমই তো পাবা না, জায়গা তো নাই। ঠিক আছে, প্রিপারেশন বুকে অনেক ইনফরমেশন, এই যে ভাই এই জন্যই চেষ্টা করবা আগে প্রিপারেশন বুকে দেখবা যে রেফারেন্স দেওয়া আছে, ডিউ এতটা আসছে, এটাতে এত আসছে, ওইটা অতটা আসছে, এগুলো আগে দেখে রাখতে পারো, এটা সবচেয়ে বেটার। ওকে, চলো তাহলে আমরা আগে আছি। টেক্সট বুক কিভাবে পড়বো ভাইয়া? ক্লাস লাইট ফলো করবা তাহলেই হবে, আর প্রিপারেশন বুকগুলো দেখবে কিছু বোল্ড লাইন করা আছে, এগুলো ফলো করবা তাহলেই হবে। ঠিক আছে, ওকে, তাহলে এই হলো কথাবার্তা। তাহলে আমাদের কিন্তু অনেক কথা হয়ে গেছে, চলো আর বেশিক্ষণ না নিই, আমরা শেষ করে ফেলি শ্বসন ও শ্বাসক্রিয়া। তাহলে দেখো এখান থেকেও ভাইয়া সবচেয়ে বেশি আসার মতো জায়গা শ্বসনতন্ত্র আর এর পরিচয়। দেখো এটা হলো সেই 100% বা 100 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিগুলো পড়তে পারলে ভালো, তবে মেইনলি শ্বসনতন্ত্রটা শিখবা, কি থাকবে না থাকবে, কি হয় না হয়, কোনটা কাজ কি, এইসব কথাবার্তা লাগবে। চলো একটু দেখি আমরা শ্বসনতন্ত্র। ওকে সরি, এই যে রেসপিরেটরি। ওকে দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখো এগুলো তো সব হাইড করা। ওকে, আমাদের কি হয় দেখো, এই যে এটা হলো নাক, তো নাক দিয়ে বাতাস ঢুকবে, ঢুকে একটা বিরাট স্পেস আছে, এটা হলো নাসাল ক্যাভিটি। তারপর আস্তে আস্তে কি হবে ভাই, এই যে বাতাসটা নিচে নামবে, নেমে এখান দিয়ে চলে যাবে, তাই না? এই হলো আমাদের বাতাস বা অক্সিজেনের প্রসেস, যে কিভাবে যায়। তাহলে এই যাওয়ার পথে ও যাকে যাকে পার করতেছে তারা সবাই কি ভাইয়া, তারা সবাই হলো শ্বসনতন্ত্রের অংশ। তাহলে দেখো তো কারা কারা আছে, এই যে চলো এখান থেকে আমরা দেখি। ফার্স্ট অফ অল একদম শুরুতে যেটা থাকবে, এই যে একদম শুরুতে যেটা নাকের ছিদ্র, তাকে আমরা বলি কি, তাকে আমরা বলি সম্মুখ নাসারন্ধ্র। তাহলে এটা হলো সম্মুখ নাসারন্ধ্র। তারপরে কি থাকবে দেখো, বিরাট একটা স্পেস, এই যে দেখো বিরাট একটা স্পেস দেখতেছো, এই যে স্পেস এটাকে আমরা বলি হলো নাসা গহ্বর, এটাকে বলি নাসা গহ্বর। যে নাসা গহ্বরে কি থাকে ভাইয়া, নাসা গহ্বরে মেইনলি মনে রাখবা এখানে অলফ্যাক্টরি, যে দেখো উপর থেকে কিছু কোষ নামে, এই কোষগুলোকে আমরা বলি কি, যে কোষগুলোকে আমরা বলি হলো অলফ্যাক্টরি কোষ, এদেরকে আমরা বলি অলফ্যাক্টরি কোষ। ঠিক আছে, এই অলফ্যাক্টরি কোষের কাজ কি মনে রাখবা, এই অলফ্যাকশন মানে হলো ঘ্রাণ, সো এটা কি ঘ্রাণ নিতে সাহায্য করে কি অলফ্যাক্টরি কোষ। আর কি থাকে ভাইয়া, এখানে দেখা যায় কিছু লোম থাকবে, কিছু মিউকাসের পদার্থ থাকবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আর কি থাকবে ভাইয়া, এখানে আর থাকবে হলো কিছু মিউকাস, কিছু মিউকাস সৃষ্টিকারী কোষ থাকবে, মিউকাস সৃষ্টিকারী কোষ, আর থাকবে কিছু লোমযুক্ত মানে সিলিয়া যুক্ত কোষ। ভাইয়া ওদের কাজ কি, ওই যে দেখো নাক দিয়ে, ওকে সিলিয়া যুক্ত কোষ, ধরো ধুলাবালি ঢুকেছে, কি করবে, এই সিলিয়া ঝাড়ু দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবে, আর মিউকাস কি করবে ভাইয়া, মিউকাস ওই যে তরল পদার্থ তৈরি করবে, যেটা ওই যে শ্লেষ আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, আর কি থাকবে, কিছু লোম দেখা যায়, হেয়ার ফলিকল থাকবে, এটা দেখা যেতে পারে।
এবার দেখো পিছনে, পিছনে কি থাকবে ভাইয়া, এই যে পেছনে থাকবে আমাদের পস্টেরিয়র নাসারন্ধ্র বা পশ্চাৎ নাসারন্ধ্র বলতেছি, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে কি থাকে, এই যে দেখো এখানে আমরা যদি দেখি তিনটা ভাগ করতেছি, দেখো এটা একটা অংশ, এটা এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে। সো তিনটা অংশ একটু খেয়াল করে দেখো। প্রথম অংশটাকে আমরা বলি হলো, এটাকে বলি আমরা নাসা গলবিল, এটাকে বলতেছি নাসা গলবিল। এরপরে সেকেন্ড অংশটাকে আমরা বলি হলো মুখ গলবিল, এদের জাস্ট নাম পড়বা। আর 3 নাম্বারটাকে আমরা বলি হলো সরগলবিল। এই তিনজন একসাথে তৈরি করে আমাদের গলবিল। তার মানে গলবিলের কয়টা পার্ট? 3টা। পরীক্ষায় এমসিকিউতে ঝামেলা করতে পারে কোনটি গলবিলের অংশ বা গলবিলের অংশ নয়। তাহলে এই যে দেখো এই অংশগুলো দিয়ে আলটিমেটলি কি হয়, বাতাস পাস করে। এর মধ্যে মনে রাখবা গলবিলকে বলা হয় ইট ইজ এ কমন প্যাথ, মানে কি বায়ু ও খাদ্যের সাধারণ পথ, ঠিক আছে। বায়ু ও খাদ্যের কি ভাইয়া সাধারণ পথ, কারণ কি বাতাস নিলেও এটা দিয়ে যাবে যে নাক দিয়ে, অথবা খাবার খেলেও দেখো এই যে ব্ল্যাক কালারটা তো পাস করতেই হবে, ঠিক আছে। ওকে, এরপরে কি থাকবে ভাইয়া, চলো আবার আমরা এই ছবিতে যাই। দেখো এই যে এরপরে কি আছে আমাদের, এই যে দেখো সুন্দর করে বোঝা যাচ্ছে, খেয়াল করে দেখো এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলতেছি, এই যে অংশটা এটাকে আমরা বলি হলো আমাদের ল্যারিংস বা স্বরযন্ত্র, তোমরাই শুরুতে বলেছো কিন্তু। আর নিচে যে অংশ পাইপের মতো দেখতেছো এটাকে আমরা বলি কি ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। এই স্বরযন্ত্র আর ট্রাকিয়া দুইটাই কিন্তু ভাইয়া কি, এই দুইটাই কিন্তু আমাদের তরুণাস্থিময়, ঠিক আছে, তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে একটু দেখো ভাইয়া এই যে ছবিতে দেখি আমরা, সো দেখো ওকে এখানে আমরা একটু দেখি তাহলে কিভাবে থাকে। এটা হলো আমাদের স্বরযন্ত্র, এটা হলো স্বরযন্ত্র, ঠিক আছে। ওকে, এটা হলো স্বরযন্ত্র, ঠিক আছে। এই স্বরযন্ত্রের নিচে এখান থেকে নামতেছে কি আমাদের, এটা হলো আমাদের নামতেছে আমাদের ট্রাকিয়া। তাহলে এটা হলো আমাদের ট্রাকিয়া আর এটা হলো আমাদের স্বরযন্ত্র, ঠিক আছে। তো স্বরযন্ত্রে একটা জিনিস দেখতেছো, বা আমি বলবো এখান থেকে 3টা জিনিস শিখবা। 3টা কি কি ভাইয়া, দেখো একটা উঁচু অংশ দেখতেছো না ভাইয়া, এই উঁচু অংশ হলো ওর একটা কার্টিলেজ, যার নাম কি ভাইয়া, যার নাম হলো থাইরয়েড কার্টিলেজ, যেটা তুমি হাত দিয়ে ফিল করবা। এই যে দেখো এখানে উঁচু হয়ে আছে না, এটা হলো থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে, বা থাইরয়েড তরুণাস্থি। এটা হলো সবচেয়ে বড়, যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। উপরে দেখো এখানে একটা দেখতেছো, এটাকে আমরা বলি কি, এটাকে বলি আমরা এপিগ্লটিস। বলো এপিগ্লটিস মানে কি, আলজিহ্বা না উপজিহ্বা, বলো এপিগ্লটিস মানে কি, আলজিহ্বা না উপজিহ্বা? এই তো, এটা কিন্তু ভুল করো না, এটা কিন্তু উপজিহ্বা, আলজিহ্বা কিন্তু না, ওটা তোমরা চ্যাপ্টার 3-তে পড়েছো। সো এটা কি করে, যখন খাবার আসতে নাই এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেয় যাতে খাবার আর প্রবেশ করতে না পারে, ঠিক আছে, খাবার আর প্রবেশ করতে না পারে। আর নিচের দিকে কি থাকবে ভাইয়া, এই যে দেখো নিচের দিকে এটাকে বলি আমরা ক্রিকয়েড কার্টিলেজ। এইটা বোঝায় কি, ক্রিকয়েড তরুণাস্থি। এটা বোঝায় হলো স্বরযন্ত্রের সবচেয়ে নিম্ন অংশ, স্বরযন্ত্রের সবচেয়ে নিম্ন অংশকে বলে ক্রিকয়েড কার্টিলেজ, ঠিক আছে। এই 3টার বাইরে কিছুই লাগবে না। আর আসো ট্রাকিয়া, সো ট্রাকিয়া আমরা সামনে দেখবো, এটা তো স্ট্রাকচার বুঝছি, এবার সামনে চলো দেখি। তাহলে দেখো ল্যারিংস এর মধ্যে কোথা থেকে কোথায় থাকে দরকার নাই, কি পড়বা এখানে কত সেন্টিমিটার সেটাও দরকার নেই, 6 ধরনের তরুণাস্থি, এটা পড়তে পারো চাইলে। এর মধ্যে কয়েক টুকরা, এই যে দেখো 9টা দিয়ে গঠিত, সো 9টা আর 6 ধরনের, এটা পড়তে পারলেই হবে। কোনটা কয়টা থাকে জাস্ট পড়বা, কার কার কথা, থাইরয়েড একটা, ক্রিকয়েড একটা, এপিগ্লটিস একটা, মেইনলি এই 3টা পড়লেই হবে, যে 3টা ছবিতে দেখাইছি। থাইরয়েড কি, এটা দেখো সবচেয়ে বড়, উঁচু হয়ে থাকে বলে অ্যাডামস অ্যাপেল বলা হয়, এই দুইটার বাইরে কিছুই লাগবে না। এপিগ্লটিস কে উপজিহ্বা বলা হয়, প্রবেশ করতে বাধা দেয়, এই যে বললাম না খাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখে। ভোকাল কর্ড দেখো 4টি স্বররজ্জু, এখানে মনে রেখো 4 বা 6, তোমাদের বইয়ে 6টা থাকার কথা, যেটা পাবা সেটা অ্যান্সার, ঠিক আছে। আর যদি 2টাই পাও 4 দেওয়াটা ভালো। তারপরে এটা কি করে, কাজ কি, স্বরযন্ত্রের শব্দ সৃষ্টি করা হয়, এই জন্য একে বলা হয় ভয়েস বক্স। জিজ্ঞেস করতে পারে কোনটিকে ভয়েস বক্স বলা হয়, অ্যান্সার কি, স্বরযন্ত্র, অ্যান্সার হলো স্বরযন্ত্র। ভাই মেয়েদের অ্যাডামস অ্যাপেল জায়গায় কি থাকে, ভাই মেয়েদেরও থাকবে, মেয়েদেরটা এত প্রমিনেন্ট না, ছেলেদের ক্ষেত্রে প্রমিনেন্ট হয়ে থাকে, মেয়েদেরও থাইরয়েড কার্টিলেজ থাকে বাট এত উঁচু হয়ে থাকে না, ঠিক আছে। ওকে, এবার দেখি শ্বাসনালী। তাহলে শ্বাসনালীর মধ্যে কি থাকবে, মেইনলি দেখো এখানে কার্টিলেজ থাকবে, কত থেকে কত যদি পড়তে পারো ভালো, স্বরযন্ত্র থেকে 5th বক্ষদেশীয় মানে থোরাসিক ভার্টিব্রা।
15 থেকে 20টা তরুণাস্থি থাকবে সি আকৃতির, খুবই ইম্পর্টেন্ট। এবং তরুণাস্থি কেন থাকে মনে রাখো, এটা কিন্তু ঝামেলা করতে পারে, যাতে ট্রাকিয়া চুপসে না যায়, যাতে ট্রাকিয়া চুপসে না যায়। যদি দৈর্ঘ্য প্রস্থ পড়তে চাও দেখতে পারো, নাইস টু নো, তেমন বেশি কিছু লাগবে না, খুবই ইম্পর্টেন্ট। সি আকৃতির অর্ধবলয়, এটা অবশ্যই মনে রাখবা, সি আকৃতির অর্ধবলয়, ঠিক আছে। ওকে, এবার দেখো এই যে ট্রাকিয়া যখন ভাগ হয়ে দুই জায়গায় প্রবেশ করতেছে, কই যাবে ভাইয়া? লাংসে প্রবেশ করবে, তাই না? তাহলে লাংসে যদি একটু খেয়াল করে দেখো, ট্রাকিয়া প্রথমে যেই দুই ভাগ হয় এদেরকে আমরা বলি কি? এদেরকে বলি প্রাইমারি ব্রঙ্কাস বা প্রাথমিক ব্রঙ্কাস, প্রাথমিক ব্রঙ্কাস। এরপরে দেখো এই প্রাথমিক ব্রঙ্কাস আবার ভাগ হবে, দেখো বাম দিকে এটা ভাগ হয় দুই ভাগে, এই যে দুইটা বামে দুই ভাগ হয়, আর ডান দিকে এটা ভাগ হয় ওকে এই যে এরকম 3 ভাগে, ঠিক আছে? ডান দিকে ভাগ হয় 3 ভাগে, ক্লিয়ার? তাহলে একদিকে 2 ভাগ হয়, একদিকে 3 ভাগ হয়। কেন 2 ভাগ আর 3 ভাগ? কারণ আমাদের এই ফুসফুসটা নিজেই কয় অংশে ভাগ হয়? এখানে 2 অংশে ভাগ হয়, ওকে আমি সহজে আঁকতেছি আর কি। আর এখানে ভাগ হয় কয় রকম? 1 2 3, ঠিক আছে? জাস্ট সহজ করার জন্য, কারণ আরো এখানে স্পেশালিটি আছে, বা এইভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? তাহলে সহজ করার জন্য যে একদিকে 2 ভাগ একদিকে 3 ভাগ, সো 2 ভাগে যেদিকে সেখানে ব্রঙ্কাস 2টা, 3 ভাগ যেদিকে ব্রঙ্কাস 3টা, কাহিনী শেষ, বাংলাদেশ। এখন দেখো শুধু ভাগ হয়ে শেষ না, আরো ছোট ছোট ভাগ হয়, সেটাকে বলি আমরা সেগমেন্ট, একটু পরে দেখবো। তাহলে পরীক্ষায় শিখবা, এই যে দেখো প্রাইমারি ব্রঙ্কাস থেকে সেকেন্ডারি ব্রঙ্কাস হয়, তারপরে টারশিয়ারি, তারপরে যাবে ব্রঙ্কিওলে। সো পরীক্ষায় যে সেকেন্ডারি ব্রঙ্কাস কয়টা থাকবে ভাইয়া? দেখো ডান আর বামে কিন্তু ভিন্ন, প্রাইমারি হলো 2টা, এটা সত্য, এটাতে কোনো ঝামেলা নাই। সেকেন্ডারি হলো ডান দিকে থাকবে আর বাম দিকে কয়টা? ডান দিকে সেকেন্ডারি থাকবে কয়টা ভাইয়া? 3টা, কারণ ডান দিকে খণ্ডও 3টা, আর বাম দিকে দেখো খণ্ড 2টা। তাহলে বাম দিকে যেহেতু 2টা, তার মানে এখানে ব্রঙ্কাসও 2টাই তৈরি হবে, ঠিক আছে? তো দেখো অ্যাডেনসেবল কোথায় থাকে আমরা মাত্রই পড়েছি, এটা ষড়যন্ত্রে থাকে। সো এরকম প্রশ্ন আসতে পারে, আসছে। ফুসফুসে আসি, ফুসফুস কি ভাইয়া? সংখ্যা, অবশ্যই ফুসফুসের সংখ্যা 2টা, না পারার কোনো কারণ নাই। আবরণীকে বলি আমরা প্লিউরা, আবরণীকে আমরা বলি হলো প্লিউরা। যেই প্লিউরা আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো প্যারাইটাল, একটা হলো প্যারাইটাল, আর একটা হলো কি ভিসেরাল, ঠিক আছে? প্যারাইটাল আর ভিসেরাল। প্যারাইটাল মানে কি? বাহিরের দিকে যেটা থাকে, ভিসেরাল মানে কি? ভেতরের দিকে যে স্তর থাকে। তাহলে এরপরে দেখো এই মাঝখানে কি থাকবে? ফ্লুইড থাকে। সো এই যে ফ্লুইড, এটাকে আমরা বলি হলো প্লিউরাল, প্লিউরাল রস। তাহলে কি হচ্ছে ভাইয়া? ফুসফুসের চারদিকে থাকবে প্লিউরা, প্লিউরার মধ্যে 2টা স্তর, একটা প্যারাইটাল একটা ভিসেরাল, এদের মধ্যে রসটাকে বলি প্লিউরাল রস। কি হয় ভাইয়া? এই রস থাকার ফলে ফুসফুস সহজে সংকুচিত প্রসারিত হইতে পারবে, নাড়াচাড়া করতে পারবে, কোনো প্রবলেম হবে না, কোনো ঘর্ষণ হবে না, কোনো শক্তির অপচয় হবে না, কোনো ক্ষতি হবে না, সহজ কথায় শেষ। লোভ, তাহলে লোভ তুই যে বললাম একটু আগেই, তাহলে লোভ হলো দেখো ডান আর বামে কিন্তু ভিন্ন, ডান দিকে 3টা আর বাম দিকে কিন্তু 2টা, ঠিক আছে? ডানে 3টা আর বামে 2টা, এটা অবশ্যই মনে রাখবা। সেগমেন্ট আর লোবিউল, সো সেগমেন্ট হলো মনে রাখবা, সেগমেন্ট হলো ডান আর বামে ভিন্ন, ডানে 10টা আর বামে সেগমেন্ট হলো 8টা, ঠিক আছে? আর লোবিউল হলো অসংখ্য, মানে সেগমেন্ট আরো ভাগ হয়ে যা তৈরি করবে তাকে আমরা বলি লোবিউল। সো লোবিউল দেখা যায় অসংখ্য, ঠিক আছে? তাহলে এই কয়টা অবশ্যই 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 মনে রাখবা, সংখ্যামূলক তথ্য, এটা আসবেই আসবে পরীক্ষায়, দেখবা কোথাও না কোথাও পাচ্ছ। কাজ কি ভাইয়া? দেখো কাজ সব পড়ার দরকার নাই। ফুসফুস কি করে দেখো? তাপমাত্রা রক্ষা করে, পানির সাম্যতা, শব্দ সৃষ্টি, ওই যে বললাম ষড়যন্ত্রের মাধ্যমে। এছাড়া মনে রাখবা কিডনিতেও একটা হেল্প করে, অ্যানজিওটেনসিন 1 থেকে 2 বানায়, এটা একটু পড়ে রাখবো। এছাড়া যদি বাকিগুলো পড়তে পারো, কি করে? সেরোটোনিন হিস্টামিন তৈরি করে, অ্যাড্রেনালিন নরড্রেনালিনকে নিষ্ক্রিয় করে, পড়তে পারলে ভালো। এগুলা কি? এগুলো এক একটা মিডিয়েটর। মিডিয়েটর মানে কি? যেমন হরমোন একটা কাজ করে, লাইক ইনসুলিন, রক্তের গ্লুকোজ কমায়, এরকম কিছু মানে রাসায়নিক পদার্থ, ঠিক আছে? তো জাস্ট বাকিগুলো যদি দেখতে পারো একবার দেখে রাখবা, বাট মেইনলি দাগানো 3টা অবশ্যই পড়ে রাখবা, দাগানো 3টা অবশ্যই পড়বা। তাহলে দেখো ডান ফুসফুসের কতটি সেগমেন্ট থাকে? অলরেডি তো তোমরা বলেছো ভাইয়া 10টি সেগমেন্ট থাকবে, তাহলে आंसर 10, ঠিক আছে? একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? দেখো আগেকার দিনে লোবিউল যা সেগমেন্ট তা, ঠিক আছে? আগেকার দিনে সেগমেন্ট বলতো না, ঠিক আছে? তো লোবিউল বলা মানে সেগমেন্ট বুঝতে হইতো তখন। তার মানে বাম ফুসফুসে সেগমেন্ট কয়টা ভাইয়া? তখন 8টা চিন্তা করতাম। ওকে, প্লিউরা কি? প্লিউরা কি একটা পর্দা, দ্বিস্তরী, যে ফুসফুসের দ্বিস্তরী পর্দা, তার মানে आंसर এ, ফুসফুসের দ্বিস্তরী পর্দা।
এবার দেখো অ্যালভিওলাস। অ্যালভিওলাস কি ভাইয়া? অ্যালভিওলাস হলো ওই যে আমরা পড়েছিলাম না নেফ্রন, নেফ্রন কি ছিল বা 9-10 পড়েছিলাম, নেফ্রন কি ছিল? বৃক্কের গঠন ও কার্যকরী একক, তাই না? বা কোষ কি? দেহের গঠন ও কার্যিক একক। সেম ভাবে অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠন ও কার্যকতা একক, ফুসফুসের গঠন ও কার্যকতা একক। সো যে অ্যালভিওলাস কি, যে ছোট ছোট থলের মতো থাকে, ছোট ছোট এই যে দেখো থলি, থলিগুলো কি দিয়ে পার্থক্য করা থাকে দেখো, ট্রাবেকুলা নামক ব্যবধায়ক পর্দা, ট্রাবেকুলা দিয়ে আলাদা হয়ে থাকে। ওদের পুরুত্ব কত? 0.2 মাইক্রোমিটার। মাস্ট পড়বা, এগুলো পরীক্ষা ঝামেলা করবে। ওদের পুরুত্ব লাগবে, মেসোগ্লিয়ার পুরুত্ব লাগবে, এগুলো পরীক্ষা আসে 0.2 মাইক্রোমিটার। সংখ্যা কতগুলা? এটাও মাস্ট লাগবে। দেখো নবজাতকে 20 মিলিয়ন, মনে রাখবা বাচ্চাদের কম থাকে, বড় হলে আস্তে আস্তে বাড়ে। 8 বছরে 300, পূর্ণবয়স্ক 480। মাস্ট মাস্ট মাস্ট। এই যে স্লাইডের সংখ্যাগুলো শিখলা, এটা অবশ্যই 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 শিখে রাখবা, পরীক্ষা আসতে পারে। এবার দেখো অ্যালভিওলাসের গঠন ছবিতে আঁকতে হবে, জীবনেও না ভাইয়া, বাট দেখে রাখো যে এমন গঠন হয়, ছবি থেকে ঝামেলা করতে পারে। সো অ্যালভিওলাসে কি কি শিখবা? দেখো বিরাট একটা কোষ দেখতেছো, এটাকে বলি সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ, বা এটাকে বলা হয় টাইপ 2 অ্যালভিওলার সেল। টাইপ 2 অ্যালভিওলার সেল এমসিকিউ তে দিতে পারে কোনটা টাইপ 2, অথবা এটাকে বলা হয় সেপ্টাল কোষ। তাহলে এই নামগুলো জেনে রাখবো। আর দেখো এখানে স্কোয়ামাস এপিথেলিয়াম দেখি না, কেন স্কোয়ামাস লাগে ভাইয়া? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটবে, এই আদান প্রদানের জন্য অবশ্যই কি লাগবে? আমাদের পুরুত্ব কম হওয়া দরকার। সো স্কোয়ামাসের পুরুত্ব কম, সো এটাকে বলি আমরা টাইপ 1 অ্যালভিওলার সেল। ঠিক আছে, টাইপ 1 অ্যালভিওলার সেল। ওকে, আর কি থাকে? অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকবে। ম্যাক্রোফেজের কাজ কি? কোনো জীবাণু ঢুকলে একদম ধুমধাম করে সব মেরে ফেলবে, ধুমধাম করে মেরে ফেলবে। তাহলে দেখো এই যে আসতে পারে নিচের কোনটি অ্যালভিওলাসের প্রাচীরের কোষ বা কোষ নয়, তখন কিন্তু নামগুলো অবশ্যই পারতে হবে। আমরা সবগুলো দেখছি কোনটার কাজ কি। বাকি আছে এন্ডোথেলিয়াল। এন্ডোথেলিয়াল কই থাকে? রক্তনালীর প্রাচীরে থাকবে, আর লোহিত রক্তকণিকা তো যে রক্তের মধ্যেই থাকবে। কেন কেন থাকবে? এক্সচেঞ্জের জন্য, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জের জন্য। ওকে, তাহলে সারফেক্টেন্ট আসি, যে বললাম টাইপ 2 হলো সারফেক্টেন্ট ক্ষরণ করে। কি করে ভাইয়া সারফেক্টেন্ট? এটা একটা ফসফোলিপিড, কেমন ডিটারজেন্টের মতো। ওর কাজ কি করে ভাইয়া জানো? ও কি করে? ধরো আমরা জানি পানির পৃষ্ঠ টান আছে, পৃষ্ঠ টান মানে কি? পানি টান দিয়ে ধরে রাখতে চায়। বা ফুসফুস তো চুপসে যেতে পারতো, এখন ফুসফুস যদি এরকম একবার দুইবার চুপসায় তাহলে তো সমস্যা নয় নাই, কিন্তু যদি তোমার প্রতি মিনিটে প্রায় 14 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছ, চিন্তা করো প্রতি ঘন্টায় কত, প্রতিদিনে কত, তোমার এই এত দিনের জীবনে কত হয়েছে। তাহলে এতবার যদি সংকোচন প্রসারণ হইতো ফুসফুসে, ইন্নালিল্লাহ, তাই না? একদম ঘর্ষণে দেখা যেত ফুসফুস ছিঁড়ে বেড়ে শেষ হয়ে গেছে। তাহলে এই ফ্রিকশনটা থাকা যাবে না, কমাইতে হবে। এই কমানোর ওয়ে হলো সারফেক্টেন্ট। ঠিক আছে, তো দেখো এই যে কি করে, যে দেখো পৃষ্ঠ টান কমায়, মানে পৃষ্ঠ টান কমাইলেই কি হবে? টান কমবে, তখন সহজে ফুলতে পারবে। শ্বাস প্রশ্বাসের সময় এই যে কম পরিশ্রম, কারণ কি? ঘর্ষণ কম। এরপর দেখো বিনিময় দ্রুত হয়, এছাড়া কিছু পরিমাণ জীবাণু ধ্বংসও কাজ করতে পারে। এরপর দুইটা এমসিকিউ, কখন সারফেক্টেন্ট ক্ষরণ হয়? দেখো নতুন এডিশনে বইয়ে 20 থেকে 22 সপ্তাহ বলেছে, বাট তোমরা মনে রাখবা 23 সপ্তাহ, মানে যেটা অ্যান্সার থাকবে সেটা। তাহলে তোমাদের এডিশন যেটা আছে সেটার মধ্যে 23 সপ্তাহ আছে। তাহলে যদি অপশনে 20 থেকে 22 না পাও, 23 সপ্তাহ লাগাবা, কোনো সমস্যা নাই। আর যদি পাও তাহলে তো এটা বোঝাচ্ছে এটা অ্যান্সার দিয়েছে। আর এই জন্য আমরা 24 সপ্তাহের আগে আমরা স্বাধীন অস্তিত্ব বলি না। মানে কেন ভাইয়া? বুঝাচ্ছে কি, যে তুমি যদি ধরো একটা বেবি যদি 20 সপ্তাহে ডেলিভারি হয়, ওর বেঁচে থাকার কিন্তু তেমন কোনো সুযোগ নাই, কারণ আলটিমেটলি ওর লাংসই ডেভেলপ হয় নাই, সারফেক্টেন্ট আসে নাই, ওর লাংস অ্যাক্টিভিটি হইতে পারবে না, তার মানে শ্বাসকষ্টেও মারা যাচ্ছে, মানে ওর আসলে শ্বাস অক্সিজেন অভাবেই মারা যাবে, সহজ কথায়। বাট যারা ধরো মানে 24 সপ্তাহ বা 22-23 সপ্তাহ পার করেছে, তাদের পক্ষে পসিবল কি করা, কারণ লাং যেহেতু ফাংশনিং, তাদের পক্ষে পসিবল সার্ভাইভেলের অবশ্যই 1% হলেও চান্স আছে। এই জন্য বলা হয় তখন থেকে তারা আসলে মানুষ হিসেবে প্রকাশ পাচ্ছে। দুইটা থাকলে না ভাইয়া, দুইটা থাকবে না, কারণ কখনো এরকম দেখা যায় নাই। এই থেকে কোয়ারটাও আছে, আবার ডিরেক্ট অপশনও আছে। কখনো দিলে হইলে দিবে হয় 20 থেকে 22, 20 থেকে 23, 23 থেকে 24 এমন অপশন দিবে, অথবা 20, 22, 21, 22, 23 এরকম দিবে। ঠিক আছে, সো ডিরেক্টলি দিবে। ওকে, তাহলে আমরা পারলাম। এবার দেখি, তাহলে কাজ তো শিখেছি, কাজ কিন্তু এটা সিকিউতে আসতে পারে, সো রিটেনে মনে রাখো, এটা কিন্তু রিটেন স্ট্যান্ডার্ড প্রশ্ন, রিটেন জিজ্ঞেস করবে, কাজগুলা লিখো। ওকে, এবার দেখো শ্বাসতন্ত্রের প্রধান কাজ, আমরা অলরেডি কাজগুলো পড়েছি। কি কি আছে দেখো, নাসা গহ্বর কি করে, মুখ গহ্বর আমরা প্রত্যেকটা পড়েছি, সো আলাদা করে পড়তেছি না, এখান থেকে একবার আমরা দেখে রাখবো। শুধু ডায়াফ্রাম বাকি। ডায়াফ্রাম কি? আমাদের বক্ষ গহ্বর উদক গহ্বরকে পৃথক করতেছে। হোয়াট ইজ ডায়াফ্রাম? ডায়াফ্রাম হলো বক্ষ গহ্বর ও উদর গহ্বর
পৃথককারী পেশিবহুল পর্দা, পেশিবহুল পর্দা। তাহলে বক্ষ গহ্বর উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাকে আমরা কি বলি? ডায়াফ্রাম বলি। রিটেনে কোনটা লিখবো? এই যে ভাইয়া লিখেছি আমি তো। ও রিটেনে এটা আসবে নাকি? না ভাই রিটেনে এসে আসবে না, সমস্যা নেই, টেনশন নিও না। ওকে, তাহলে এই কয়টা কথা অবশ্যই মনে রাখবো, প্রত্যেকটা কিন্তু আমরা পড়েছি। স্যার এখানে আমরা হেডেক না নেই। ওভারঅল শ্বসন তন্ত্রের কাজ কি দেখো, গ্যাসের বিনিময়, এটা কিন্তু আসতে পারে, শক্তি উৎপাদনে হেল্প করে, পানি সাম্য রক্ষা, কতটুকু এটা এমসিকিউতে আসতে পারে 400 থেকে 600, আজমল স্যারটাই পড়বা। তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ কি দেখবা তোমার যে গ্যাস বা বাতাস বের হচ্ছে দেখবা কিছুটা গরম হয়। অ্যাসিড ক্ষারের সাম্য, কেন? কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিডিক, আমরা কেমিস্ট্রিতে পড়েছি না, কার্বন ডাইঅক্সাইড কিন্তু ভাইয়া অম্লীয়। শব্দ উৎপাদনে সাহায্য করে। ল্যারিংস, হোমিওস্ট্যাসিস মানে কি? অভ্যন্তরীণ সাম্যতা রক্ষা, হোমিওস্ট্যাসিস মানে সাম্যতা। উদাই গ্যাস বের করে কি কি ভাইয়া? যেমন দেখো ক্লোরোফর্ম, ইথার আর অ্যামোনিয়া, এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে। সহজে মনে রাখতে পারো, কাইম দিয়ে মনে রাখতে পারো, ক থেকে ক্লোরোফর্ম, ই থেকে ইথার, ম থেকে অ্যামোনিয়া, ঠিক আছে, কাইম দিয়ে মনে রাখতে পারো। বলো এই কাইম কই পড়ছি, আর বলো দেখি কার মনে আছে, বলো কাইম কোথায় পড়েছো? বলো কাইম কোথায় পড়েছো, মনে আছে? এই তো আমরা ডাইজেশন চ্যাপ্টার 3 তে পড়েছিলাম, তাই না? 3 তে পড়েছি। এরপর দেখো দূষিত পদার্থের প্রবেশ রোধ, হরমোন তৈরি করা, ওই যে হরমোন মানে অ্যানজিওটেনসিন 2 এর কথা, যেটা বললেই হয়ে যাবে। সবগুলো পড়ার দরকার নেই ভাইয়া, হেডলাইন গুলো দেখে রাখবা, যদি কাজ হিসেবে আসে 2 এর জন্য 4টা দিলে ইনাফ, তাও একটু যদি চাও 5টা দিতে পারো, আর আড়াইয়ের জন্য 5টা বা 6টা দিলে মোর দেন ইনাফ, ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। তাহলে দেখি সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়, আমরা শিখেছি যে দেখো অ্যালভিওল আছে, দেখছো পরীক্ষায় যে এটা ডিউ 24-25 গতবারের প্রশ্ন, দেখছো কোশ্চেন কি কঠিন আসে না সহজ আসে? অবশ্যই সহজ আসে। ডান ফুসফুসে কত সেগমেন্ট আছে? ডানে বেশি থাকবে, মনে রাখবা ডান দিকে ব্রঙ্কাস 3, ওই যে সেকেন্ডারি ব্রঙ্কাস 3টা, আবার লোব 3টা, সেগমেন্টও 10টা, বেশি বেশি জিনিসপত্র। অ্যালভিওলাসের প্রাচীরে কোনটা থাকে ভাইয়া? প্রাচীরে দেখো স্কোয়ামাস, অ্যালভিওলার, ম্যাক্রোফেজ, সেপ্টাল কোষ সবগুলাই কিন্তু থাকে, ঠিক আছে, এমন প্রশ্ন কিন্তু দিতে পারে, দেখো জেইউ এর প্রশ্ন। 8 বছরের শিশুতে কয়টা থাকে? দেখো 20, 300 আর 480 মিলিয়ন, দেখো 20 মিলিয়ন, তাহলে आंसर এ 20 মিলিয়ন হবে। অলফ্যাক্টরি কোষের কাজ কি? দেখো এই যে এটা কি অলফ্যাক্টরি কি করে ভাইয়া? আমরা শিখেছি কিন্তু এটা কি ঘ্রাণে সাহায্য করে, ঘ্রাণ নিতে, ঘ্রাণের উদ্দীপনা মস্তিষ্কে বহন করে বা গ্রহণ করে, ঠিক আছে। চলো তাহলে এই পর্যন্ত কি আমরা বুঝছি? আমরা এই পর্যন্ত কি পারবো? এই তো আশা করছি আমরা এই পর্যন্ত পারবো, আর বেশিক্ষণ নাই। তাহলে আমরা এখন চলো শ্বাসের, যদি বলো ভাইয়া আবার একই কথা যে ভাইয়া চ্যাপ্টার 5 বা শ্বসন ও শ্বাসক্রিয়ার মধ্যে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো সেই ইম্পর্টেন্ট জায়গা তোমরা অলরেডি পার করে ফেলছো, একই ক্রাইটেরিয়া একই ইনফরমেশন, কেন? তোমরা আজমল স্যারটাকে প্রায়োরিটি দিবা, আজমল স্যার পড়বা, ঠিক আছে, তাহলেই হবে। চলো তাহলে পারা যাবে। তাহলে এখন হলো যে সেকেন্ডারি ইম্পর্টেন্ট গুলা, 2 স্টার ইম্পর্টেন্ট গুলা, চলো দেখি আমরা। শ্বসনের মধ্যে 2টা করা যায়, একটা হলো অন্তঃ বহিঃশ্বসন। অন্তঃশ্বসন মানে কি? মানে যেখানে কোষে যেটা ঘটে, কোষে কি ঘটে ভাইয়া? ওকে, কোষে কি ঘটে? তুমি খাবার দাবারকে অক্সিজেন দিয়ে ভেঙে ফেলবা, সবাত শ্বসন বা অবাত শ্বসন হইতে পারে। আর বহিঃশ্বসন মানে কি? বহিঃশ্বসন মানে তোমার এই যে দেখো বাহিরে বা পরিবেশ থেকে কোষে এই যে অক্সিজেন যাবে আর কার্বন ডাই অক্সাইড আসবে, এই ব্যাপারটাকে আমরা বলতেছি বহিঃশ্বসন, মানে বাহিরের সাথে যে সম্পর্ক তাকে আমরা বলতেছি কি? বহিঃশ্বসন। ওকে, তাহলে এখন দেখো প্রশ্বাস আর নিঃশ্বাসে কি হয় ভাই? প্রশ্বাস মানে কি? তুমি শ্বাস গ্রহণ করতেছ, তার মানে তোমার জায়গা বাড়াইতে হবে। তাহলে তোমার বুকের জায়গা 2 রকম, একটা হলো লম্বালম্বি, একটা পাশাপাশি। লম্বালম্বি জায়গা বাড়বে কখন? যদি তোমার ডায়াফ্রাম, এখানে একটা ডায়াফ্রাম এরকম গোল হয়ে আছে। আমরা যদি একটু ছবি দেখি, দেখো আবার ছবি দেখি, তো আজকে আমরা আসলে অনেকগুলো ছবি দেখেছি। ওকে ওকে, এখানে ডায়াফ্রামটা দেখা যাচ্ছে না, আমরা ওকে চলো এইটাতে দেখি দেখা যায় কিনা। এটা একদম পুরা, এই যে দেখো, দেখছো এই যে এখানে ব্লু কালার, এই যে দেখো এটা দেখা যাচ্ছে নাকি? ব্লু কালারটা খেয়াল করো, এই ব্লু কালারটা দেখতে পাচ্ছ? এই যে সরি, এই যে ব্লু কালারটা দেখা যাচ্ছে, এই যে ভেতরে একটা থাকে, এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি ডায়াফ্রাম, ঠিক আছে। আরো ভালো ছবি কি আছে এখানে? না, ওইটা থেকে ভালো বোঝা যাচ্ছে আসলে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ডায়াফ্রাম, মনে থাকবে।
ওকে, তাহলে ডায়াফ্রাম কি করে ভাইয়া? দেখো ডায়াফ্রাম কি করবে, তুমি যখন শ্বাস নিবা ডায়াফ্রাম কিন্তু উঁচু হয়ে আছে একটা ছাতার মতো, ওকে নামতে হবে। নামবা মানে কি, ডায়াফ্রামকে টানতে হবে। তাহলে দেখো তুমি যখন শ্বাস গ্রহণ করবা জায়গা বাড়াতে হবে। তাহলে দেখো এই যে ডায়াফ্রামের সংকোচন হবে, যার ফলে কি হবে, অনুদৈর্ঘ্য বা এই যে উলম্ব ব্যাস বৃদ্ধি, মানে লম্বালম্বি বাড়বে, কারণ ডায়াফ্রাম নিচে যাবে। আরেকটা কেস কি হবে দেখো ভাইয়া, এদিকে ইন্টারকোস্টাল পেশি, মানে তোমার তো শুধু নিচে বাড়লে হবে না, সাইডেও বাড়াইতে হবে জায়গা। কিভাবে বাড়াবে, এই পাশের যেই রিবস গুলার মধ্যে বা পরশুকার মাঝখানে যেই মাসেল গুলো আছে তার নাম ইন্টারকোস্টাল পেশি। তাহলে দেখো এই যে ইন্টারকোস্টাল পেশির সংকোচন হবে, যার ফলে কি হবে, অগ্র পশ্চাৎ ব্যাস সহ এই যে দেখো, আরে জাস্ট মনে রাখবে যে অনুপ্রস্থ মানে পাশাপাশি ব্যাস বৃদ্ধি পাবে। জাস্ট এই দুইটা কথা হইলেই শেষ। পরীক্ষায় জিজ্ঞেস করবে প্রশ্বাসের ক্ষেত্রে কোনটি ঘটে কোনটি ঘটে না, এমসিকিউ এর জন্য এগুলো এমসিকিউ তে আসবে। তাহলে নিঃশ্বাসে কি হবে, যা হইছে তার উল্টা, মানে কি ডায়াফ্রাম সংকুচিত হবে, শিথিল হবে, এবং ইন্টারকোস্টালও শিথিল হবে, শেষ, আর কিছু পড়তে হবে না। শ্বসনার দেখো 14 থেকে 18 বার, ইসাক স্যার সরি আজমল স্যারটা পড়বা তাহলেই হবে। আর নবজাতকের ক্ষেত্রে কত হবে ভাইয়া, 40 বার, প্রতি মিনিটে 40 বার। ওকে, বিশেষ তথ্য যদি পড়তে পারো ভালো, মানে নাইস টু নো, কখনো ডিরেক্টলি এগুলো পড়া শুরু করো না, আগে সহজগুলো পড়বা, তারপরে যদি পড়ো নাইস টু নো, নাইস টু নো হিসেবে দেখে রাখতে পারো। নিয়ন্ত্রণ কেন্দ্র, তাহলে এখন আসলে নিয়ন্ত্রণ কেন্দ্র জাস্ট নাম লাগবে, এখান থেকে পরীক্ষা আসলে আসবে জাস্ট যে কে মেইনলি নিয়ন্ত্রণ করে। দেখো মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে কে, মেডুলা। মেডুলা হলো মেইনলি নিয়ন্ত্রণ করে শ্বাস প্রশ্বাস, ঠিক আছে। এছাড়াও শ্বাস কেন্দ্র আছে 4টা, দেখো কি কি, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, নিউমোট্যাক্সিক আর অ্যাপনিওস্টিক। নামগুলা পড়বা, পরীক্ষায় রিটেনে দিতে পারে, বলবে যে শ্বসন কেন্দ্রগুলোর নাম লিখো, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে এর মধ্যে মনে রাখবা এই প্রশ্বাস আর নিঃশ্বাস কেন্দ্র এই দুজন থাকে হলো মেডুলার মধ্যে, এই দুজন মেডুলার মধ্যে। আর নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক এই দুজন থাকে কার মধ্যে, এই দুজন থাকে পলসে, ঠিক আছে, এই দুজন থাকে পলসে। ফাইন, তাহলে এরা কিভাবে কাজ করে, জাস্ট ছোট্ট একটা সিকোয়েন্স পড়বা। ধরো তোমার রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, রক্তে কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে এত বেশি তো রাখা যাবে না, তাহলে কি করতে হবে, কমাইতে হবে। এই সিগন্যাল চলে যায় হলো অ্যানিউস্টিক্স কেন্দ্রে। এই অ্যানিউস্টিক কেন্দ্র এই খবরটা পেতে ও নিজেও খেপে যায়, ও নিজে খেপে যে কি করবে, ও নিজে খেপে যে তখন এই সিগন্যালটা পাঠাবে প্রশ্বাস কেন্দ্রে। তাহলে প্রশ্বাস কেন্দ্র যখন এই উদ্দীপনাটা পাবে তখন ও বলবে যে ভাই তার মানে কি করতে হবে, আমাকে আমাকে শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশনকে বাড়ায় দিতে হবে। তাহলে রেসপিরেশন কি করবে ভাইয়া, বাড়িয়ে দিবে। তো রেসপিরেশন বাড়াইলে কি হবে ভাইয়া, রেসপিরেশন যদি বাড়ায় দেয় তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। ওকে, যদি অক্সিজেনের ক্ষেত্রে হয় তাহলে অক্সিজেনের ক্ষেত্রে সেম উল্টা কাজ হবে, অক্সিজেন কমে গেলে সেম বাড়ায় দিবে, অক্সিজেন বেড়ে গেলে কমায় দিবে। তার মানে আমি যদি বলি অক্সিজেন কমে গেছে তখন কি করবে ভাইয়া, তখন এরা শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দিবে, ঠিক আছে, বাড়াবে। সেম ভাবে এইচ প্লাস এর ক্ষেত্রে কি ভাবে, দেখো এইচ প্লাস বেশি হয়ে যাওয়া মানে তখন কি করবে, তখন কার্বন ডাইঅক্সাইড বের করতে চাবে। কারণ কি, ও তার এইচ প্লাস বের করতে পারবে না, কার্বন এইচ প্লাস বাড়া মানে কি পিএইচ কমে যাওয়া, সো পিএইচ এর মানে কি অ্যাসিডিটি হয়ে যাওয়া। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড নিজে অ্যাসিডিক, তার মানে কি আমি অ্যাসিডিটি কমাবো কিভাবে, অ্যাসিডিক কিছু বের করে দিই। তার মানে তখন কি করতে হবে, আবার সেম আগের মতো তোমাকে শ্বাস প্রশ্বাস বাড়াতে হবে। দেখো তো বুঝছি কিনা আমরা এই কয়েকটা কথা, ঠিক আছে, এই 3টা কথা জাস্ট মনে রাখতে হবে, তাহলেই হবে। চলো আগে যাই। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড উপস্থিতি কোন কেন্দ্র দ্বারা উদ্দীপ্ত হয় সেটার কুইজ লঞ্চ করতেছি না, মাত্রই পড়তেছে অ্যানিস্টিক, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অ্যানিস্টিক। ওকে, আসো আগে যাই। এবার দেখো বায়ু ধারণ ক্ষমতা কয়েকটা আছে। দেখো বায়ু ধারণ ক্ষমতা কি কি বলবো, টাইডাল ভলিউম, তোমরা কি সমুদ্রে গেছো, কক্সবাজারে গেছো, দেখবা ঢেউ আসে, একের পর এক ঢেউ আসে, সো ঢেউ যতটুকু আসে আবার ততটুকু কিন্তু ফিরে যায়, তাই না। তাহলে সেম ভাবে আমাদের এয়ার ঢেউয়ের মতো যতটুকু আসে ততটুকু ফিরে যায়। এই প্রতিবারে প্রশ্বাস যতটুকু বা নিঃশ্বাস যতটুকু, এই পরিমাণটাকে আমরা বলি হলো টাইডাল ভলিউম, মানে টাইডের মতো, ঠিক আছে। কতটুকু, 500 ml, এই সংখ্যাগুলা লাগবে। রেসিডুয়াল মানে কি, তুমি সব বাতাস বের করে দিলে যেটা রয়ে যাবে তাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ 1500 ml। ভাইটাল ক্যাপাসিটি মানে কি, টোটাল যতটুকু হাইয়েস্ট পরিমাণ আদান প্রদান পসিবল বা রাখতে পারবা তাকে বলি আমরা 4500 ভাইটাল ক্যাপাসিটি, মানে এর বেশি সম্ভব না। তো দৌড়বিদদের ক্ষেত্রে এটা হয়ে যায় আরো বেশি, কারণ ওরা 6000 নিয়ে গেছে, ঠিক আছে, মানে কি ওরা আসলে আরো বেশি ক্যাপেবল। ওকে,
তো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ক্ষেত্রে রেস্পিরেটরি ভলিউম কত দেখো, এই যে মাত্র আসলে এখানে আর কুইজ লঞ্চ করার কি করবা, কারণ এমনিই পারো 4500, মাত্রই তো এটা সলভ করলাম আমরা। লাস্টে দেখো প্রতিবর্ত ক্রিয়া, তাহলে আমাদের এখানে অনেকগুলো প্রতিবর্ত ক্রিয়া আছে নার্ভাসের মধ্যে, জাস্ট নাম পড়বা। ভেগাস নার্ভ দিয়ে হয় হাঁচি, স্নিজিং হয় ভেগাস, ভেগাস দিয়ে স্নিজিং। তারপরে দেখো ভেগাসের মাধ্যমে কি হয়, কাশি। ওকে, এখানে একটা ছোট্ট ভুল থাকার কথা, ভেগাস দিয়ে তো হাঁচি হওয়ার কথা না, হাঁচি তো হয় হলো গ্লসোফ্যারিন ইয়া দিয়ে, অলফ্যাক্টরি দিয়ে হওয়ার কথা। দেখো তো এটা কি অলফ্যাক্টরি না, একটু খেয়াল করে, এটা অলফ্যাক্টরি হওয়ার কথা আমি যদি ভুল না করি, ঠিক আছে। তারপরে দেখো ভেগাসের মাধ্যমে হয় কাশি, তারপরে কি হবে, গ্লসোফ্যারিঞ্জিয়াল দিয়ে হলো গলবিলীয় বা গ্যাগ রিফ্লেক্স, ঠিক আছে। ওকে, এটা একটু ক্রস চেক করে, এটা অলফ্যাক্টরি হওয়ার কথা, ঠিক আছে, এটা অলফ্যাক্টরি হওয়ার কথা, একটু ক্রস চেক করে তোমরা। তাহলে দেখো আলটিমেটলি গলবিলীয় বা গ্যাগ রিফ্লেক্স, তাহলে এই যে দেখো গলবিলীয় মনে রাখবা, গ্লসোফ্যারিঞ্জিয়াল যে গ থেকে গ, ভেগাস দিয়ে হবে কি কাশি, আর অলফ্যাক্টরি দিয়ে হবে হলো হাঁচি, ঠিক আছে। ওকে ওকে 1 মিনিট, ফাইন। তাহলে এরপর দেখি আমরা, তাহলে এই যে হেরিংবার্গ প্রতিক্রিয়া আরেকটা আছে, জাস্ট নাম পড়বে, এর চেয়ে বেশি কিছুই লাগবে না, জাস্ট নাম আর কিছু না। তো সারসংযোগ দেখো কি কি আছে, দেখো হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হেমোইথ্রিন আর ক্লোরোকুইরিন। বলো এই হেমোসায়ানিন, হেমোইথ্রিন, ক্লোরোকুইরিন আমরা কই পড়েছি বলো তো, এদেরকে আমরা কোথায় পড়েছি মনে আছে? আমরা কিন্তু পড়েছি এগুলা, আমরা জুলজিতেই পড়েছি, মনে আছে কোথায় পড়েছো? হ্যাঁ, এগুলো আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি, মনে আছে, অ্যানালিডার মধ্যে পড়েছি কিন্তু, তাই না? অ্যানালিডাতে আমরা পড়েছি, ঠিক আছে। এই তো, হ্যাঁ রক্ত তো পড়েছো, তাই তো। তাহলে এই চারটাই কিন্তু আমরা জানি, এর মধ্যে হিমোগ্লোবিনটাই মূলত আমাদের থাকবে, হিমোগ্লোবিনটাই মূলত থাকবে। তাহলে দেখো হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি, গ্লোবিন আর হিম দিয়ে তৈরি, গ্লোবিন আর হিম দিয়ে তৈরি, অনুপাত 1:25, আর 33% হলো আয়রন। আর হিমোগ্লোবিন ভেঙে কি হয় বলো, হিমোগ্লোবিন ভেঙে একটা রঞ্জক হয় যেটা কিনা হলুদ কালারের, বলতে পারবা কোনটা? হিমোগ্লোবিন ভেঙে একটা রঞ্জক হয় যেটা কিনা হলুদ কালারের, বলতে পারবা কোনটা? এই তো বিলিরুবিন, সাবাস। জন্ডিসে কিন্তু এটা অনেক বেড়ে যায়, তাই না? ওকে, তাহলে ওদের কাজ কি ভাইয়া দেখো, ওরা হলো অধিকাংশ অক্সিজেন পরিবহন করে আর সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। ওকে, তাহলে দেখো অক্সিজেন পরিবহন কিভাবে হয়, সো বাইরে থেকে 104 আর এখানে 40 মিলিমিটার মার্কারি, চাপ দরকার নাই, জাস্ট জানো এখানে বেশি অক্সিজেন, এখানে কম অক্সিজেন, তো অক্সিজেন এখান থেকে ব্যাপিত হবে। সো এখান থেকে জিজ্ঞেস করতে পারে কোন প্রক্রিয়া আসবে, মনে রাখো এখানে হলো ব্যাপন প্রক্রিয়া ঘটে। ওকে, এরপর কি শিখতে হবে, ভৌত দ্রবণ মানে কি, দ্রবীভূত হয়ে যায়। বলা হয় প্রতি 100 ml এ 0.2 থেকে 0.3 ml পরিমাণ দ্রবীভূত হয়, ডিজলভ হয়ে চলে। আর রাসায়নিক যৌগ মানে কি, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, লাইক বলা হয় হিমোগ্লোবিনের 4টা জায়গা থেকে ও 4টা অক্সিজেন নিতে পারে, তৈরি করে হলো 4HbO2, অক্সি হিমোগ্লোবিন। এটা খুবই একটা অস্থায়ী যৌগ, এই অক্সি হিমোগ্লোবিন দিয়ে ওরা কি করে, কোষ পর্যন্ত যে ভেঙে অক্সিজেনটাকে পাঠিয়ে দেয়। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো ভৌত দ্রবণ, এখানে দ্রবীভূত হয় কত, 5%, যার মধ্যে কার্বামিনো মানে কি, দেখো কার্বো প্লাস অ্যামিনো মানে কি, অ্যামিনের সাথে যুক্ত হয়ে গেছে, অ্যামিন মানে কি, প্রোটিনের সাথে যুক্ত হয়ে গেছে। যদি কার্বামিনো প্রোটিনে হয় আর কার্বামিনো হিমোগ্লোবিন দুই ভাবে যেতে পারে। সো কার্বামিনো প্রোটিনে বলা হয় প্রায় 2 ml পরিমাণ যায়, আর এখানে যায় 1 ml, মানে 3 ml এর মধ্যে 3 ml যায় হলো টোটাল কার্বামিনো, 2 হলো হিমোগ্লোবিন, 1 হলো প্রোটিন, জাস্ট নাম মনে রাখবা। বাইকার্বনেট কিভাবে তৈরি হয় চলো একটু ছোট্ট করে দেখি। ধরো এটা হলো আমাদের কোষ, এটা হলো কোষ, এটা হলো তোমার আরবিসি, এটা হলো আরবিসি। কি হয় দেখো, কোষ থেকে যখন শুরুতে কার্বন ডাইঅক্সাইড যায়, এই যে ধরো কার্বন ডাইঅক্সাইড গেল, এইটা প্রথমে পানির সাথে মিলবে। সো পানির সাথে মিললে কি তৈরি করবে বলো তো ভাইয়া, আমি কি বলতে পারি, ওরা কার্বনিক অ্যাসিড H2CO3 তৈরি করবে, তাই না? সেটা আবার ভেঙে তৈরি করবে H+ আর HCO3-, ঠিক আছে, H+ আর HCO3-। এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেট না একটা মানে ফালতু আছে, ও কি করবে জানো, ও সুন্দর মতো প্লাজমাতে চলে যাবে। তাহলে যখন প্লাজমাতে একটা মাইনাস বাড়লো, দেখো তো ভাইয়া, যখন প্লাজমাতে একটা মাইনাস বাড়লো মানে রক্তরসে মাইনাস বাড়লো, আমরা জানি প্রকৃতিতে কখনো শূন্যস্থান মেনে নেয় না, প্রকৃতি কোনোদিন শূন্যস্থান মেনে না, কি করবে, এই মাইনাসের জায়গায় আরেকটা মাইনাস চলে আসবে, তার মানে Cl বা ক্লোরাইডটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই যে চেঞ্জ, এটাকে আমরা বলি হলো ক্লোরাইড শিফট, এই নামটা মনে রাখবে, এটাকে আমরা বলি কি ভাইয়া,
ক্লোরাইড শিফট। তাহলে এই জন্য দেখো বাইকার্বনেট দুই জায়গায় থাকে, আরবিসির মধ্যেও আবার প্লাজমার মধ্যেও, মানে রক্তরসে। তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেট হিসেবেও যায় হলো প্লাজমার মাধ্যমে, মনে রাখবা না থেকে মা, প্লাজমা সোডিয়ামের না, প্লাজমা সোডিয়ামের না। আর পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে যায় কিসের মাধ্যমে? আরবিসির মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই দুইটা একটু মনে রাখবো। ক্লোরাইড শিফট কি, কিভাবে যায়, পার্সেন্টেজ যদি পড়তে পারো অবশ্যই ভালো। কি কি ভাই দেখো, 85% আর 15%, 85, 15 আর এদিকে 5%। ঠিক আছে, ওকে চলো। তাহলে রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত ভাইয়া? হিমোগ্লোবিন আমরা পড়েছি 1:25, গ্লোবিন বেশি থাকবে 1:25। কোনটিকে মানবদেহে রবিনহুড বলা হয়? এই যে দেখো আরবিসি কি করতেছে, সুন্দর মতো অক্সিজেন একদিক থেকে নিয়ে আরেক দিকে চলে যাচ্ছে। তাহলে আরবিসির মধ্যে যেই কাজটা করে নাম কি? হিমোগ্লোবিন। তাহলে ওই হলো রবিনহুড। রবিনহুড কি করে জানো? তাহলে মানে যেটা কাহিনী কি হয়, রবিনহুড বড়লোকদের থেকে নিয়ে টাকা পয়সা নিয়ে গরিবদের মধ্যে বিলায় দেয়। লাইক হিমোগ্লোবিনটা একই কাজ করতেছে, তোমার ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে কই বিলায় দিচ্ছে ভাইয়া? বিলায় দিচ্ছে কোষের আশপাশে। ঠিক আছে, প্রাণীদের শরীরে কয় ধরনের শ্বাসসংযোগ থাকে? দেখো আমরা পড়েছি প্রাণীদের টোটাল 4 ধরনের হতে পারে, যদিও মানুষে কিন্তু জাস্ট হিমোগ্লোবিনই থাকে। বিশ্রামকালে প্রতি মিনিটের শ্বাস প্রশ্বাস দেখো 14 থেকে 18 বার, আর বাচ্চাদের ক্ষেত্রে 40 বার হয়ে যায়। ওকে, তাহলে আমরা কি এইটুক পারবো? তাহলে দেখো আমরা কি এইটুক পারবো? এই তো ঠিক আছে, তাহলে আমরা কি এইটুক পারা যাবে। তাহলে এখন রোগ শোক আছে একদম কম ইম্পর্টেন্ট, জাস্ট হালকা পাতলা আমরা দেখি কি কি লাগবে আসলে। বাট এতক্ষণ যেগুলো পড়ছো এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট ছিল, ভালো মতো পড়বা, এগুলো যদি মিস না হয়। ক্লাস আমাদের প্রায় শেষের দিকে, আর অল্প কিছু স্লাইড বাকি আছে, অল্প একটু। তাহলে দেখো শ্বাসনালীর সংক্রমণ, জাস্ট নাম পড়বা, ঊর্ধ্ব আর নিম্ন। ঊর্ধ্ব মানে কি? উপরের দিকে, নিম্ন মানে নিচের দিকে। তো নিচের দিকে কি আছে? শ্বাসনালী, ফুসফুসেরা। উপর দিকে নাক, কান, গলা আর সাইনাস। সাইনাস মানে কি? আমাদের বিভিন্ন বোনস বা অস্থির মধ্যে কিছু গ্যাপ থাকে, যেমন মাথার যে ফ্রন্টালের মধ্যে গ্যাপ আছে তাকে বলি ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলার মধ্যে গ্যাপ আছে ম্যাক্সিলারি সাইনাস। এই গর্তগুলোকে আমরা বলি কি? সাইনাস। তো দেখো সাইনাস কি কি আছে এটা পরীক্ষা জিজ্ঞেস করে। প্যারানাজাল মানে কি? প্যারা মানে পাশে, কার পাশে? নেজাল মানে নাকের পাশে। তাহলে এটা কয় জোড়া ভাইয়া? 4 জোড়া, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড, স্ফেনয়েড। অবশ্যই মনে রাখবা, এটা যাতে মিস না হয়। ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড, স্ফেনয়েড। পরীক্ষায় কিন্তু ভুল হয়, আমরা ম্যান্ডিবুলার লিখে আসি, এটা কিন্তু ম্যান্ডিবুলার না, ম্যাক্সিলারি। এটা ভালো মতো মাথায় গেঁথে নাও, ম্যাক্সিলারি। কই থাকে ভাইয়া? দেখো মুখস্থ করতে জানো। ম্যাক্সিলারি এখানে গালে থাকবে, ফ্রন্টাল থাকবে ফ্রন্টাল বনে উপরে, নাকের দুই পাশে থাকবে এথময়েডাল, তার ভিতরে থাকবে স্ফেনয়েডাল। ঠিক আছে, স্ফেনয়েড যেখানে সেখানে স্ফেনয়েডাল, এথময়েড যেখানে সেখানে এথময়েডাল। শেষ। এবার দেখো এই যে সাইনাস যেটা শিখলাম, এই সাইনাস তো গর্ত, তো এই গর্তের মধ্যে ইনফ্লামেশন হইতে পারে, জীবাণু আক্রমণ করতে পারে, একে বলি সাইনুসাইটিস। মনে রাখবা আইটিস মানে এখানে ইনফ্লামেশন, প্রদাহ হচ্ছে। প্রদাহ মানে কি? একটা পিঁপড়া কামড় দিলে যেমন তোমার স্কিনের মধ্যে কি হয়, লাল হয়ে যাবে, ফুলে যাবে, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা বলি ইনফ্লামেশন, মানে এখানে মারামারি চলতেছে কার কার মধ্যে? তোমার শ্বেত রক্তকণিকার জীবাণুটার মধ্যে। তাহলে এইটাকে আমরা বলি আইটিস। তাহলে সাইনোসাইটিস দুই রকম, অ্যাকিউট মানে কম সময়, ক্রনিক মানে বেশি সময়। কম সময় কি? 4 থেকে 8 সপ্তাহ বা 1 থেকে 2 মাসের মধ্যে হলে তাকে বলি অ্যাকিউট, 2 মাসের বেশি হলে তাকে বলি আমরা ক্রনিক। নামটা মনে রাখবো, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে বা মানে এমসিকিউতে আসতে পারে। আর কারণগুলো এটা সিকিউতে আসতে পারে। ঠিক আছে, রিটেনের জন্য দেখো নামগুলো পড়ে রাখবো। মূলত কোনো ইনফেকশন কার হইতে পারে ভাইয়া? ভাইরাস দিয়ে হইতে পারে, মনে রাখবা। প্যারা ইনফ্লুয়েঞ্জা, এটা একটু মনে রাখতে পারো। দেখো ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, মানে নিউমোনিয়া ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে, এছাড়া ছত্রাক দিয়ে হইতে পারে। বাকিগুলো যদি পড়তে পারো ভালো, বাট মিনিমাম এইটুকু দেখে রাখবা। ঠান্ডার জন্য হইতে পারে, কারণ কি ঠান্ডার মধ্যে ইনফেকশন, কফ জমে জমে বসে গেছে, এটা হইতে পারে। অ্যালার্জির জন্য যাদের অ্যালার্জি থাকে দেখবা তাদের কিন্তু এরকম মাথা ব্যথা কমন সাইনোসাইটিস থেকে। নাকের পলিপ মানে নাকে একটা গ্রোথ হয়েছে, গ্রোথ হওয়ার জন্য কি হচ্ছে না, ভেতর থেকে কোনো ডিসচার্জ বা তরল শ্লেষা বের হচ্ছে না, জমে গিয়েছে, এই জমে যে সাইনোসাইটিস হইতে পারে। এছাড়া দাঁতের ইনফেকশন, দাঁত থেকে ছড়া যদি পড়ে তাহলেও কি হতে পারে? সাইনোসাইটিস। তাহলে কারণগুলো জেনে রাখবো, সিকিউতে আসতে পারে, কিন্তু সিকিউর জন্য লাগবে। লক্ষণ কি? দেখো ওই যে বললাম ডিসচার্জ জমে যাচ্ছে, শ্লেষা জমে যাচ্ছে, তার জন্য আমরা নাক থেকে দেখবো যে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হবে। নর্মালি ঠান্ডা কাশির মতো না, বেশ ঘন হয়ে যায়, কারণ কি এত ইনফেকশন পাস জমে জমে কি হয়ে যায়? ঘন হয়ে যাবে। অনেক মাথা ব্যথা হবে, অনেক বেশি ব্যথা এবং জ্বর জ্বর মনে হবে। এছাড়া কাশি তো হাল থাকবেই, নর্মাল কথা, কাশি থাকতেই পারে। ওটিটিস মিডিয়াতে আসো। ওটিটিস মানে হলো কানের প্রদাহকে আমরা বলি ওটিটিস বা অটাইটিস বলা হয়। কানের প্রদাহ মানে ওটিটিস বা অটাইটিস। মিডিয়া মানে এটা হলো মধ্যকর্ণ, মিডিয়া মানে এটা হলো মধ্যকর্ণ।
তার মানে মধ্যকর্ণের যদি প্রদাহ হয় তাকে আমরা বলি ওটিটিস মিডিয়া। যদি বহিকর্ণ হইতো ওটিটিস এক্সটার্না, অন্তকর্ণে হলো ওটিটিস ইন্টারনা বলি। নাম জাস্ট জান, মানে দরকার নাই, মিডিয়াটা পড়ো তাহলেই হবে। তাহলে এটাও দেখো দুই প্রকার, এটাও সেম অ্যাকিউট আর ক্রনিক। যদিও নতুন বই আরেকটা দিয়েছে, বাট দরকার নেই, এই দুইটা পড়লেই হয়ে যাবে। অ্যাকিউট মানে আবার 1 থেকে 2 মাস, আর ক্রনিক মানে 2 মাসের বেশি। এটার কারণ কি, এটাও দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, একইভাবে মুখস্থ রাখবা, প্যারালালি পড়বা। তারপরে দেখো মধ্যকর্ণের সাথে নাকের যদি সংযোগস্থল ফুলে যে বন্ধ হয়ে যায়, কে বন্ধ হয়ে যায়, এটাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব। মনে আছে, পড়েছিলাম কিন্তু আমরা ইউস্টেশিয়ান টিউব, ওই যে ত্রিপলির মধ্যে। সো ইউস্টেশিয়ান টিউব যদি বন্ধ হয়ে যায় তাহলেও কি হইতে পারে, আমাদের এই মধ্যকর্ণের সংক্রমণ হতে পারে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যে কোনো ছোট ইনফেকশন থেকেই হয়ে যেতে পারে। এটার সেম লক্ষণগুলো পড়বা, সিকিউতে আসতে পারে। দেখো 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর হবে, কানে ব্যথা হবে, এছাড়া কানে ভো ভো শব্দ দেখা যাবে। ঠিক আছে, কানে একদম সারাক্ষণ মনে হয় যে ঝিনঝিন করতেছে, কানে শব্দ করতেছে। তাহলে লক্ষণগুলো সিকিউ, লক্ষণ কারণ সিকিউর জন্য লাগবে, আর জিনিসটা কি, প্রকার কি, এগুলো এমসিকিউর জন্য পড়ে রাখবা। আমাদের লাস্ট টপিক ধূমপায়ী আর অধূমপায়ীর ফুসফুস। দেখো দেখেই বুঝতেছে এটা পড়ানোর দরকার নেই, এমনিই পারো। কেন পারো, দেখো একটা পিঙ্ক কালার, একটা কালো কালার হয়ে গেছে। তো দেখো নর্মাল ফুসফুস সুন্দর মতো, ফুসফুসে বাতাস থাকে, মনে রাখবা বাতাস হালকা জিনিস, এক্সরেতে হালকা জিনিসকে কালো দেখায়, আর যেটা ঘন জিনিস সেটা দেখো সাদা, মানে অস্বচ্ছ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যার যে স্মোকিং করে বেশি তার ক্ষেত্রে কি হয়, ফুসফুসটা ঠিক থাকে না, ফাইব্রোসিস হয়ে যায়। মানে কি, কোলাজেন ফাইবার জমে জমে খুবই দেখা যায় শক্ত শক্ত হয়ে যায়। তো এই যে শক্ত শক্ত হয়ে যাওয়ার জায়গা দেখছো সাদা সাদা দেখা যাচ্ছে, তার মানে এদের মধ্যে সাদা সাদা বেশি দেখা যাবে, শক্ত হয়ে যাওয়ার অঞ্চল বেশি দেখা যাবে। তাহলে দেখো এই যে যেটাই বললাম, এটা কালো থাকবে, আর এখানে সকল অঞ্চল স্বচ্ছ এবং পরিষ্কার। দেখো স্বচ্ছ পরিষ্কার, আর এখানে সম্পূর্ণ কালো হয় না, কি হবে, ঝাপসা দেখা যাবে। মুখস্থ করে কিন্তু কিছু নেই, এমনি পারবা। অ্যালভিওলাস এখানে স্বাভাবিক থাকবে, আর এখানে স্বাভাবিক থাকবে না, সংখ্যা কমে যাবে। কারণ কি, ওই যে ফাইব্রোসিস হয়েছে, ওই যে ফাইবার জমে জমে নষ্ট করে ফেলছে ওদেরকে। অ্যালভিওলাসের সিলিয়াগুলা এখানে স্বাভাবিক থাকবে, এখানে আবার একই কথা, বিনষ্ট হয়ে যাবে, সিলিয়া ঠিক মতো কাজ করবে না। এমফাইসেমা, এমফাইসেমা মানে কি, অ্যালভিওলাস দেখা যায় ফেটে ফেটে, এখানে দেখা যায় কনস্ট্রিকশন, মানে আটকে গেছে, বাতাস পাস হবে না, এরকম অঞ্চল দেখা যাবে। সো এদেরকে আমরা বলি দেখো এমফাইসেমা হয়, এখানে এমফাইসেমা হয় কিন্তু এখানে হয় না। মানে সহজ কথা মনে রাখবে, এমফাইসেমা মানে কি, গর্ত, আর কিছুই না। ক্যান্সার টিউমার, অবশ্যই স্মোকিং করলে ক্যান্সার হওয়ার চান্স বাড়বে, এখানে ক্যান্সার হওয়ার নর্মাল ফুসফুস তো নাই। পানি জমা, অবশ্যই ক্যান্সার থেকে পানি জমতেই পারে, কারণ সরি আমাদের স্মোকিং থেকে। কেন স্মোকিং, যে বললাম ফাইব্রোসিস হয়, স্মোকিং হলে অনেক কিছু দেখা যায় যে অনেক প্রদাহ হবে, অনেক বিক্রিয়া ঘটবে, তার জন্য বিভিন্ন ডিসচার্জ জমতেই পারে, তার জন্য কি হবে, এখানে পানি দেখবো। এছাড়া হৃৎপিণ্ড শ্যাডো, এখানে তো স্বাভাবিক থাকবে, আর এখানে কি হবে, হৃৎপিণ্ডটা ছোট মনে হবে, হৃৎপিণ্ডটা মনে হবে ছোট হয়ে গেছে, কারণ যে লাংস এত বেশি অদ্ভুত হয়ে গেছে, তুমি দেখে হৃৎপিণ্ড খুঁজেই পাবা না বা বুঝতে পারবা না। ফাইন, তাহলে এই কয়টা কথা মুখস্থ করার চেয়ে তুমি জাস্ট ছবিটা চিনবা, আর জাস্ট মনে রাখবা ফুসফুসে কি হইতেছে, স্মোকিং এর ফলে একদম শক্ত শক্ত হয়ে আটকে যাবে, এই হলো কথা। তাহলে দেখো এই যে ফুসফুসের ক্ষতিকর দিক কি কি সমস্যা হয়, প্লিউরাইসি মানে কি, প্লুরাতে প্রদাহ হইলে তাকে বলি প্লিউরাইসি, প্লিউরাইটিসও বলা হয়। ফাইব্রোসিস বললাম শক্ত হয়ে যাওয়া, কোভিড হইতে পারে, হার্ট অ্যাটাকের দিকে যেতে পারে, কারণ স্মোকিং থেকে কি দেবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। ওই যে পড়েছিলাম না হার্ট অ্যাটাকের কারণ, সেই অ্যাথেরোস্ক্লেরোসিস কি ধমনীকে চিকন করে দিয়ে কি হইতে পারে, হার্ট অ্যাটাক। ক্যান্সার দিকে যেতে পারে, যক্ষা হইতে পারে, এছাড়া এমফাইসেমা, ওই যে বললাম ফেটে যাবে। ব্রঙ্কাইটিস মানে ব্রঙ্কাসের মধ্যে যদি ইনফ্লামেশন হয় তাকে ব্রঙ্কাইটিস। এগুলা সিকিউতে কিন্তু আসতে পারে, একটু জেনে রাখবে, এমসিকিউতে মেনলি রাখবে। শ্বাসনালী সরু ও ফুসফুস অতিস্ফীতি, এই যে দেখো অতিস্ফীতি বললাম, যেটা অতিস্ফীতি হচ্ছে সরু হচ্ছে, এই প্রদেশকে আমরা কি বলি ভাইয়া, এমফাইসেমা। মাত্রই দেখলাম না, গর্ত হয়ে যায়, ফেটে যাবে, স্ফীত হয়ে যাবে, তাকে বলি আমরা এমফাইসেমা। অ্যাকিউট সাইনোসাইটিসের স্থায়িত্বকাল কত, অ্যাকিউট হলো 4 থেকে 8 সপ্তাহ হবে, 4 থেকে 8 সপ্তাহ হবে। ঠিক আছে, কোনটি ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ নয়, যেটা উপরে থাকে না, টনসিল, ওকে উপরে থাকে না কোনটা, এই যে দেখো নিউমোনিয়া, নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহ, এখানে আবার কিন্তু ফুসফুসাইটিস বইল না, ঠিক আছে, ফুসফুসের প্রদাহকে আমরা বলি নিউমোনিয়া। অধিক ধূমপানে কোনটা তৈরি হয়, সৃষ্ট রোগ কোনটা, দেখো এই যে ব্রঙ্কাইটিস হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। ঠিক আছে, মানুষের কানের ভিতরে বাইরে সংক্রমণ কানের মধ্যে যদি হয় তাহলে ওটিটিস, কোনো এক্সট্রা কথা নেই, কানের মধ্যে হওয়া মানে ওটিটিস। ঠিক আছে, আর যদি মধ্যকর্ণে হয় তাহলে ওটিটিস মিডিয়া। এই তো দেখো প্র্যাকটিস কোশ্চেন চলে আসছে, আমরা কিন্তু পারবো, সবগুলোই কিন্তু পড়েছি, আশা করি না পারার কোনো কারণ নাই। রিটেন হিমোগ্লোবিন কি, মিডিয়া কাদের হয়, বাচ্চাদের বেশি হবে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন কি, ক্লোরাইড শিফট কি, সবগুলো দেখেছি আমরা। এক্সরে পার্থক্য, এটা কিন্তু রিটেন আসতে পারে। প্যারানাজাল সাইনাস কি কি হইতে পারে, সাইনাসের কারণ কি, সাইনোসাইটিসের অলরেডি পড়েছি আমরা সবগুলা।
তারপরে দেখো কঙ্কালতন্ত্র থেকে এখানে এগুলো সবই আমরা পড়েছি, পারা উচিত। লিভার কি, কত প্রকার, উদাহরণ আমরা অলরেডি দেখেছি। পেশি কি, পার্থক্য অলরেডি পারো। লিগামেন্ট টেন্ডনের কাজ কি, সিসাময়েড কি, দেখো সবগুলোই কিন্তু আমাদের পড়া হয়েছে। ঠিক আছে, তো পারা যাবে কিনা? এই তো আশা করছি পারা যাবে। সো লাস্ট একটা কথা ভাইয়া, ওই যে তোমরা দেখো অনেকে ডিপ্রেস থাকো, ভাই বায়োলজি পড়া হয় না, এটা হয় না, ওইটা হয় না। তো একটা ছোট্ট কথা বলো তো, আমাদের সাকসেস কি আমরা আনি? বলো তো। অ্যালার্জির কারণে কি, যে হাঁচি কাশি হবে না, এখানে ডিসচার্জ জমে যেতে পারে, তার জন্য হতে পারে। পলিপকে অপারেশন ঠিক করা সম্ভব না ভাই, অপারেশন করতেই হবে, এটা বেটার। দেখো আমরা কি আমাদের সাকসেস আনি? একটা ছোট্ট কথা দিয়ে শেষ করবো। বিশ্বাস করো ভাইয়া, আমরা কিন্তু আমাদের সাকসেস আনি না। সত্যি কথা যেটা, আমরা কি করতে পারি হাইস্ট, আমরা হাইস্ট চেষ্টা করতে পারি, তাই না? আমরা হাইস্ট চেষ্টা করতে পারি। আমাদের সাকসেস বা রেজাল্ট আসে কোথা থেকে ভাইয়া? রেজাল্ট কিন্তু আসে উপর থেকে, তাই না? সো এটা আমরা প্লিজ মনে মনে বিশ্বাস করবো। তুমি যেই ধর্মেরই হও না কেন, এটা কিন্তু একদম কমন একটা কথা যে আমরা হাইস্ট চেষ্টা করতে পারি। ঠিক আছে, হাইস্ট চেষ্টা করতে পারি। তো তুমি দেখো ভাইয়া, পড়া অনেক, তুমি দেখো তুমি চেষ্টাটা করতেছো নাকি। ধরো অনেকে আছে ভাই 3 ঘন্টা ধরে পড়ে না, মানে চতুর্থ ঘন্টা গেলে হতাশ করতেছে, মানে হতাশ হচ্ছে, আল্লাহ পড়া বাকি, এই সেই ওই সেই। দেখো দরকার নেই তো, তুমি যতটুকু পারো তুমি পড়ো। হ্যাঁ, হয়তোবা 100টা লাইন পড়া, তুমি হয়তোবা তোমার চেষ্টা থেকে তুমি 20 লাইনই পড়তে পারছো, বাট আমার কথা লাগে 20 লাইন পড়ো। তুমি 20 লাইন পড়লে তো নিজেকে অন্তপক্ষে পড়তে পারবা যে না ভাই আমি তো পড়ছিলাম, আমি তো চেষ্টা করেছিলাম। সো প্লিজ দেখবা, যখন চেষ্টা করবা তখন দেখবা অবশ্যই একটা সলিউশন বের হয়ে যাবে। বাট যদি চেষ্টাই না করো তাহলে তো হবে না। আর আমি বিশ্বাস করি যে তোমরা এত কষ্ট করে ক্লাস করেছো, আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে সেই পটেনশিয়াল আছে, সেই চেষ্টা করার আগ্রহ আছে, এবং তোমাদের রেজাল্ট ভালো করার চান্স পাওয়ার আগ্রহ আছে। আগে বলো, এটা কি মানো তুমি যে ভাইয়া যে তোমার চান্স পাওয়ার সুযোগ আছে? যদি না মানো, আমি বলবো শুরুতেই বলবো যে ভাই তাহলে মানে আলটিমেটলি তাহলে যে কি করো ভাইয়া, তুমি চিল করো, ক্ল্যাশ অফ ক্ল্যান খেলো, পাবজি খেলো, তাহলেই হয়ে যাবে। আর যদি বলো যে ভাইয়া তুমি মানো, আমি বলবো যে আমি বলি তোমার সেই সুযোগ আছে। যদি তুমি নিজেও মানো তাহলে আমার কথা দেন স্টার্ট ইউর অ্যাকশন, তুমি কাজে পরিণত করে দেখাও। আর বেশি দিন কিন্তু নাই। দেখো এই যে ডিসেম্বরের 20 তারিখ ইনশাল্লাহ পরীক্ষা, চান্স পেয়ে গেলে দেখবো, আমি টার্গেট নিবো অবশ্যই ডিউতে চান্স পাবো আমরা। চান্স পেয়ে গেলে তখন কিন্তু আর টেনশনই নাই। অবশ্যই এরপরের লাইফ আরো টেনশনের কথা সত্য, বাট আগে তো চান্স পেলে একটা দেখবা পায়ের নিচে মাটিটা শক্ত হবে, তাই না? তো অবশ্যই ভাইয়া চেষ্টা করবো। জাস্ট আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট ভাইয়া, তুমি যা পারো সেটাই চেষ্টা করো, বেশি পারতে বলি নাই, তুমি যতটুকু পারো সেটুকু চেষ্টা করো, দেখবো অবশ্যই খুবই খুবই ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো কথাবার্তা। অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কোন একদিন দেখা হয়ে যাবে। টিল দেন ভালো থেকো, সুস্থ থাকো, আর ইনশাল্লাহ চান্স পাওয়ার পর তারপর অবশ্যই দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।